হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবার সবাই নাসা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। দেখো, আজকে তোমাদের ক্লাস 12 এর মাস্টার মহাশয় এই চ্যাপ্টারটা আমরা ডিসকাস করব। তোমাদের বলে দিই, ক্লাস 12 বাঙালি প্লেলিস্ট ফলো করবে, সেখানে প্রত্যেকটা চ্যাপ্টার কোশ্চেন আনসার এবং এক্সপ্লেনেশন দেওয়া আছে। তো দেখো, আমরা আরম্ভ করি। মূল পাঠ এখান থেকে শুরু হয়েছে। পাঠের নাম হচ্ছিল মাস্টার মহাশয়, ঠিক আছে? প্রভাত কুমার মুখোপাধ্যায় লিখেছেন। এবার দেখো, প্রথম পরিচ্ছেদ কোথায়, মানে প্রথম পার্ট কি হচ্ছে দেখো। বলছে, কিঞ্চিত অধিক 50 বৎসর আগে পূর্বে বর্ধমান শহর হইতে 16 ক্রোশ দূরে দামোদর নদীর ওপর পারে নন্দীপুর ও গোসাইকোণ নামক পাশাপাশি দুইটি বর্ধিষ্ণু গ্রাম ছিল। তো দেখো কি বলা হচ্ছে, মানে বলা হচ্ছে যে আজ থেকে 50 বছর, 50 মানে 50 বছরের, তো এই বলা হচ্ছে পূর্বে, মানে আজ থেকে প্রায় 50 বছরের বেশি আগে ওই বর্তমান শহর থেকে প্রায় 16 ক্রোশ দূরে, মানে প্রায় 16 ক্রোশ দূরে আর কি দামোদর নদীর ওপারে নন্দীপুর এবং গোসাইগঞ্জ নামক দুইটি পাশাপাশি গ্রাম ছিল, যে গ্রামগুলো খুব সমৃদ্ধ ছিল। এটাই বলা হচ্ছে যে বর্ধিষ্ণু গ্রাম। তো বলা হচ্ছে যে আজ থেকে 50 বছর আগে বর্তমান শহর যেটা আছে ওইটা থেকে প্রায় 16 ক্রোশ দূরে দামোদর নদীর ওই পারে নন্দীপুর এবং গোসাইগঞ্জ নামে দুইটা সমৃদ্ধশালী গ্রাম ছিল, মানে ডেভেলপ গ্রাম ছিল। তখন কি বলা হচ্ছে দেখো, এবং উভয় গ্রামের উপর একটি প্রাচীন সর্ববৃহৎ বটবৃক্ষ সুবৃহৎ বটবৃক্ষ দণ্ডায়মান ছিল, এবং দুটি গ্রামের মাঝের যেটা বর্ডার বা সীমানা আছে সেখানে অনেক পুরনো এবং বিশাল একটা বটগাছ দাঁড়িয়েছিল। তো এরপরে দেখো, এখন সে গ্রাম দুখানিও নয় নাই, বটবৃক্ষটিও অদৃশ্য। এর মানে এখন বর্তমানে সেই গ্রাম দুটিও নেই, আর বটগাছটিও আর দেখা যায় না। এরপরে দেখো কি বলা হচ্ছে, দামোদরের বন্যা সে সমস্ত ভাসাইয়া লইয়া গেছে। আর দামোদর যেটা নদীর ভয়াবহ বন্যা, এইগুলো সব কিছু ভাসিয়ে নিয়ে গেছে। এবারে দেখো কি বলা হচ্ছে, ফাল্গুন মাস এক প্রহর বেলা হইয়াছে। দেখো বলা হচ্ছে যে ফাল্গুন মাস সকাল, মানে দেখো এক প্রহর মানে কি, মানে 3 ঘন্টাকে কিন্তু এক এক প্রহর বলে। তো তোমরা যদি দেখো সকাল 9টার থেকে গণো, তো 9, 10, 11, 12, আর যদি 6টা থেকে গণো তো 6, 7, 8, 9, 6টা থেকে 9টা, তো 3 ঘন্টা করে। তো এখানে বলছে এক প্রহর বেলা হইয়াছে, মানে প্রায় সকাল 9টা হয়ে গেছে। সকাল 6টা থেকে দেখলে 9টা প্রায় হয়ে গেছে। এক প্রহর বেলা হয়েছে, মানে প্রায় 9টা বেজে গেছে। গোসাইগঞ্জের মাতব্বর প্রজা এবং গ্রামের অভিভাবক স্থানীয় কায়স্থ সন্তান শ্রীযুক্ত হীরালাল দাস দত্ত মহাশয় হুঁকা হাতে করিয়া ধূমপান করিতেছেন। সেখানে কি বলা হচ্ছে যে গোসাইগঞ্জ গ্রামের যিনি মাতব্বর প্রজা এবং গ্রামের অভিভাবক, তো গোসাইগঞ্জের গ্রামের সম্মানিত ব্যক্তি এবং গ্রামের অভিভাবক যিনি আছেন, যার নাম হচ্ছে শ্রীযুক্ত হীরালাল দাস, ঠিক আছে? তিনি আর কি হুঁকা টানছেন। তো হুক্কা টানছেন, দেখো গ্রামের পুরনো ব্যক্তি আছেন, ওই পাঞ্চায়েত টাঞ্চায়েত থাকে না, এগুলো কিছু একটু হবে তিনি, তো তিনি হুক্কা পান করছেন। প্রতিবেশী শ্যামাপদ মুখুজ্জে ও কেনারাম মল্লিক বলতে ইহারা বড় প্রজা আছেন। তো তারা কি করছেন, নিকটে বসিয়া এ বৎসর চৈত্র মাসে বারবারই অন্নপূর্ণা পূজা কিরূপভাবে নির্বাহ করিতে হইবে তাহাই পরামর্শ করিতেছিলেন। তো তার পাশে, মানে ওই যে হীরালাল দাস আছেন, যিনি গ্রামের অভিভাবক আছেন আর কি, শ্রীযুক্ত হীরালাল দাস, তার পাশেই বসে কে বলছে, শ্যামাপদ, ঠিক আছে? শ্যামাপদ মুখার্জি এবং কেনারাম মল্লিক, এরা দুজন কি করছেন, নিকটে বসিয়া এই বছর কীভাবে চৈত্র মাসে আর কি বারবারই অন্নপূর্ণা পূজা নির্বাহ করিবে বা করা হইবে বা হবে, এটার পরামর্শ তারা মিলে জুলে করছেন, ডিসকাশন করছেন। এরপরে দেখুন, পার্শ্ববর্তী নন্দীগ্রামেও প্রতি বৎসর চাঁদা করিয়া ধুমধামের সহিত অন্নপূর্ণা পূজা হইয়া থাকে। তো এখন যারা পাশের নন্দীগ্রাম আছে, ওরাও কিন্তু ওখানেও প্রতি বছর চাঁদা তুলে জাঁকজমকের সঙ্গে অন্নপূর্ণা পূজাটা করা হয়। এই বৎসর গুজব শোনা যাইতেছে, উহারা অন্য বৎসরের মতো যাত্রা তো আনিবে, অধিকন্তু কলকাতায় কোনো ডবলিওয়ালাকে বাওনা দিয়া আসিয়াছে। মানে এবারও গোসাইগঞ্জের মানুষরা শুনছে যে এবছর তারা, মানে ওই নন্দীগ্রামের মানুষরা শুধু যাত্রা দলই আনছে না, কলকাতা থেকে তারা কিন্তু একটা ডগ বানের দলবলকে ঠিক করে আসছে আগেই। তো দেখো, এই যে ঢপওয়ালা মানে কি, ঢপওয়ালা মানে এখন পুরানো দিনে এখন এগুলো নেই, কিন্তু বিশেষ করে যারা মহিলারা তারা থাকতো, তারা একটা গ্রুপ বা একটা দল বানাতো আর তারাই নৃত্য পরিবেশন করতো, এটাকে বলে ঢপওয়ালা। তো এখানে তারা শুনতে পারলো গোসাইগঞ্জের মানুষরা যে নন্দীগ্রামের যারা আছে, নন্দীগ্রামের তারা একটা ঢপওয়ালাকেও নেমন্ত্রণ দিয়েছে আসার জন্য। তারপর দেখো, ঢপ সঙ্গীত এই অঞ্চলে ইতিপূর্বে কখনো শোনা যায়নি। এরপর বলা হচ্ছে যে ঢপ সঙ্গীতটা এই নন্দীগ্রাম বা গোসাইগঞ্জ এতটুকু অঞ্চলে মানে আগে শোনা যায়নি কখনো। এরপর কি বলা হচ্ছে, এই গুজব যদি সত্য হয় তবে গোসাইগঞ্জেরই শুধু যাত্রা আনিলে চলিবে না, ঢপ আনিতে হইবে। তো এখন ওরা বলছে যে যদি এই যে গল্প বা গুজবটা যেটা মুখে মানুষের শোনা গেল যে তারা ঢপওয়ালাকে আনবে, তো এটা যদি সত্যি সত্যি হয় তবে তো গোসাইগঞ্জকেও ঢপ আনাতে হইবে, খালি যাত্রা করলে হবে না। তো দেখো, উহারা কোনো
ঢপওয়ালিকে বায়না দিয়াছে সেই গোপন সংবাদটুকু সংগ্রহ করিবার জন্য গুপ্তচর নিযুক্ত হইয়াছে। তো এখন তারা মানে ওই নন্দীগ্রামের মানুষরা কোন ঢপ গানের দলকে ঠিক করেছে আনার জন্য, তো সেই খবর জানার জন্য গোসাইগঞ্জের মানুষরা গুপ্তচর নিযুক্ত করেছে যাতে তারা জানতে পারে। এরপর দেখো, তাহার নামটি সঠিক জানিতে পারিলে বর্ধমানে অথবা কলিকাতায় গিয়া খবর লইতে হইবে। সেই ঢপওয়ালি অপেক্ষা কোনো ঢপওয়ালি সমধিক খ্যাতিসম্পন্না এবং সেই বিখ্যাত ঢপওয়ালিকে গাওনা করিবার বায়না দিতে হইবে, ইহাতে যত টাকা লাগে লাগুক। এখন মানে আর কি একটা কম্পিটিশন গোসাইগঞ্জ আর নন্দীগ্রামের মধ্যে। তো তারা এখন একটা গুপ্তচর লাগালো খবর লাগাবার জন্য যে ঠিক কোন জায়গা থেকে তারা ঢপওয়ালিকে আনছে, আর এর থেকে আরও বেটার ভালো মানের যদি কোনো ঢপওয়ালা পাওয়া যায় তো বর্ধমানে গিয়ে সেই জিনিসটা খবর করতে। তো এটাই বলছে যে ঢপওয়ালার যদি গ্রুপের বা দলের নাম যদি না জানা যায় তো বর্ধমান বা কলকাতায় গিয়ে তার চেয়ে মানে আরও বিখ্যাত ঢপ গানের দল খুঁজে বের করতে হবে, এবং তারপর সেই বিখ্যাত দলকে আর কি অনুষ্ঠান করার জন্য অ্যাডভান্স যদি বুকিং করতে হয় তাকে টাকা দিয়ে যত খরচই হোক না কেন করে নেওয়া যাক, এটাই বলছে। এরপর দেখো, হ্যাঁ এটাই বলছি, ইহাকে বাওনা দিতে হবে, ওইটাই অ্যাডভান্স দিতে হবে, ইহা যত টাকা যায় হোক। কারণ গোসাইগঞ্জ বাসীগণের এক বাক্যে ইহাই মত যে ৩ পুরুষ ধরিয়া গোসাইগঞ্জ কোনো বিষয় নন্দীপুরের নিকট হটে নাই এবং আজিও হটিবে না। তো গোসাইগঞ্জ যারা বাসিক আছেন, যারা মানুষ আছে গোসাইগঞ্জে থাকা, তাদের ৩ পুরুষ ধরে মানে তাদের যারা আগের জেনারেশন ছিলেন তাদের থেকেই মানে একটা কম্পিটিশন লেগে গেছে নন্দীগ্রামের মানুষের সঙ্গে, যে তাদের বিশ্বাস যে তারা কোনো বিষয় আর কি নন্দীপুরের কাছে হার মানেনি এখনও, আর ভবিষ্যতেও হার মানবে না, ওইটাই। তারপর দেখো, আগামী বারোয়ারি পূজা সম্বন্ধে যখন গ্রামস্থ ৩ জন প্রধান ব্যক্তির মধ্যে উল্লিখিত প্রকার গভীর ও গূঢ় আলোচনা হইতেছিল, সেই সময় রামচরণ মণ্ডল হাঁপাইতে হাঁপাইতে সেইখানে আসিয়া পৌঁছিল এবং হাতের লাঠিটা আছড়াইয়া ফেলিয়া ধপাস করিয়া মাটিতে বসিয়া পড়িল। এখন তখন কী হচ্ছিল, ওই গ্রামের ৩ জন প্রধান ব্যক্তি যারা ছিল তারা বারবারই পূজার বিষয়ে গম্ভীরভাবে আলোচনা করছিল যে কীভাবে পূজাটা অনুষ্ঠান করা যাবে। আর সেই সময় কী হলো, তখনই রামচরণ মণ্ডল নামের একজন ব্যক্তি, এখানে লেখা আছে রামচরণ মণ্ডল, সে কী করলো, হাঁপাতে সেখানে এসে তার লাঠিটা ফেলে নিয়ে মানে ধপ করে এখানে মাটিতে বসে পড়লো। তো এখন দেখো কেন এরকম অবস্থায় সে পড়লো, কিছু একটা অবাক কিছু শুনেছে হয়তো। দেখো এখন কি, তাহার ভাবভঙ্গি দেখিয়া হিরুদত্ত সভয়ে জিজ্ঞাসা করিলেন যে কি হে মোড়লের অমন করে পড়লে কেন, কি হয়েছে? তো এখন হিরুদত্ত মহাশয় তাকে দেখে, এই অবস্থায় দেখে মানুষটিকে জিজ্ঞাসা করলেন যে কি হয়েছে, এভাবে বসে পড়লে কেন? এরপর দেখো, রামচরণ 2 চক্ষু কপালে তুলিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, কি হয়েছে? এখন এই কথাটা রামচরণও বললেন যে খুব ভয় এবং উত্তেজিত হয় আর কি, তিনি হাঁপাতে বললেন যে দত্ত জেঠা কি বললো, হাঁপাইতে বলিল কি হয়েছে, কি বললো দেখো হিরুদত্ত কি জবাব দিল রামচরণ, মানে মানুষটা রামচরণ যে হাঁপাচ্ছে, ঠিক আছে। দেখো কি বলছেন দেখো কি বলছে রামচরণ, 2 চক্ষু কপালে তুলিয়া হাঁপাইতে হাঁপাইতে বলিল, কি হয়েছে? জিজ্ঞাসা করছেন দত্তজা, কি হতে আর বাকি আছে? হায় হায় হায়, কার্তিক মাসে যখন আমার জ্বর বিকার হয়েছিল তখনই আমি গেলাম না কেন? এই দেখবার জন্য কি আমায় বাঁচিয়ে রেখেছিল, হায় রে বিধাতা, তার পোড়া কপাল। তো এখন দেখো, রামচরণ আর কি খুব ভয় এবং উত্তেজিত হয়, হাঁপাতে বলল যে দত্ত জেঠা, মানে আপনি কি হয়েছে জিজ্ঞাসা করছেন, আর কি হওয়া বাকি আছে ওইটা গিয়ে আর কি জবাব দিচ্ছেন এগুলো বলে, যে হায় হায় হায়, মানে বলছেন তিনি দুঃখ করে বলছেন যে কার্তিক মাসে যখন আমার খুব জ্বর হয়ে গেছিলো, এটাই বলছে না, যে কার্তিক মাসে যখন আমার জ্বর বিকার হয়েছিল, মানে কার্তিক মাসে যখন আমার জ্বর হয়ে গেছিলো, রামচরণ তিনি বলছেন যে তখনই যদি আমি মারা যেতাম তো ভালো হতো। এরপর তিনি বলছেন যে এই দেখবার জন্য, মানে তিনি বলছেন যে হে বিধাতা, এই দুঃখের কি ঘটনা দেখার জন্য আমাকে বাঁচিয়ে রেখেছো? তো তিনি এরকম কি দেখলেন, এটা এখন প্রশ্ন। এরপর দেখো, শ্যামাপদ ও কেনারামও ঘোর দুশ্চিন্তায় রামচরণের পানে চাহিয়া রহিলেন। এখন রামচরণ ও কেনারামও খুব চিন্তিত হয়ে রামচরণের দিকে আর কি তাকিয়ে রইলেন। এরপর দেখো, দত্তজা বললেন, কি হয়েছে সব কথা খুলে বলো, এখন আসছো কোথার থেকে? তখন দত্ত জেঠা তাকে বললেন যে কি হয়েছে রামচরণ, সব খুলে বলো, তুমি এখন কোথা থেকে আসছো? তো দেখো কি জবাব দিল। তো দীর্ঘশ্বাস জড়িত স্বরে রামচরণ উত্তর করিল, নন্দীপুর থেকে। তো তিনি বললেন দীর্ঘশ্বাস ফেলে যে আমি নন্দীপুর থেকে আসছি। হায় হায়, শেষকালে নন্দীপুরের কাছে মাথা হেঁটে হয়ে গেল, হারে কপাল বলিয়া রামচরণ সজুরে নিজে ললাটে করাঘাত করিল। তো সে আফসোস করে বলল যে শেষ পর্যন্ত আমার নন্দীপুরের কাছে হার মানতে হলো। আর সেটা বলে সে হায় আমার কপাল বলে নিজের কপালে জুড়ে আর কি হাত দিয়ে মারল, ঠিক আছে। এরপর দেখো, দত্তজা জিজ্ঞাসা করিলেন, ললাট বলতে কপালে, বুঝেছো তো? এরপর দেখো, দত্তজা জিজ্ঞাসা করিলেন, কেন নন্দীপুরওয়ালারা কি করেছে?
তো এখন দত্তজা জিজ্ঞাসা করছেন যে কি হলো, নন্দীপুর লোকেরা কি করেছে এমন? তো বলছি বলবার জন্য এসেছি, এই রোদ্দুরে মশাই 1 ক্রোশ পথ ছুটতে ছুটতে এসেছি, গলাটা শুকিয়ে গেছে, মুখ দিয়ে কথা বেরোচ্ছে না, 1 ঘটি জল। তো এখন যখন দত্তজা তাকে জিজ্ঞাসা করলো যে নন্দীপুরবেলা আবার কি করলো, তো তখন কি বললেন যে বলছি সেটা বলার জন্য এখানে এসেছি। তিনি বলছেন যে আর এই প্রচণ্ড রোদের মধ্যে আমি 1 ক্রোশ পথে দৌড়ে এসেছি, আমার গলাটা শুকিয়ে গেছে, কথা বলতে পারছি না, আগে একটু জল দিন এরপরে বলবো, ঠিক আছে? এটা বলছে। বলছে দত্তজার আদেশে অবিলম্বে 1 ঘড়া জল ও একটি ঘটা ছিল। তখন দত্তজা মানে কি, ওই যে উনি যিনি গ্রামের অভিভাবক ছিলেন, ওই যে কি দাস দত্ত ছিল, হীরালাল দাস দত্ত, বুঝতে পারছো তো? এইটাই শ্রীযুক্ত হীরালাল দাস দত্ত। তো দত্তজা যখনই বলবে তুমি এই নামটা মনে করবে, যে গ্রামের অভিভাবক ছিলেন। তো তো তিনি কি বললেন যে 1 ঘড়া জল এবং একটি ঘটা ছিল। তো উনি যখন আদেশ দিলেন তখন ওনার আদেশে 1 ঘটা জল, 1 ঘটি জল এবং একটা ঘটা ছিল খাওয়ার জন্য। এবার দেখো, রামচরণ উঠিয়া বোয়াকের প্রান্তে বসিয়া সেই জলে হাত পা মুখ ধুইয়া ফেলিল। রোয়াকের প্রান্তে বসিয়া মানে কি, মানে বারান্দার আর কি এক কোনায় বসে, এক প্রান্তে বসে জল খেয়ে গেলো, আর একটু জল কিন্তু সে মানে মুখ ধরে নিল, আর একটু জল সে পানও করলো, কিঞ্চিত পান করলো মানে সামান্য জল সে পান করলো, খেলো, ঠিক আছে? এরপরে তারপর হাত মুখ মুছিতে মুছিতে নিকটে আসিয়া গভীর বিষাদে মাথাটি ঝুঁকাইয়া রাখিল, এবং তারপর কি করলো, হাত পা তার মুছতে মুছতে কাছে এসে দুঃখে মাথা নিচু করে দাঁড়ালো, ঠিক আছে? তো দেখো দত্তজাকে কি জবাব দিল। তো হিরোদত্ত বলিলেন, এবার বলো কি হয়েছে? আর দগ্ধ মেরো না বাপু, আর দগ্ধে মেরো না বাপু। তো তখন হিরোদত্ত বললেন যে এবার বলো তাড়াতাড়ি কি হয়েছে, আর আমাদের মানে উৎকণ্ঠার ভাবে রাখবে না, মানে আমাদের যে এই প্রশ্ন থাকছে মনে মনে যে তোমার সঙ্গে কি হয়েছে বা কি দেখতে পেলে, এইটার থেকে তুমি আমাদেরকে সরাও, মানে তাড়াতাড়ি উত্তরটা দাও কি হলো। ওইটাই বলছে যে দগ্ধে মেরো না বাপু। দগ্ধে মেরো না বাপুটা বাংলা যদি কথায় বলি, অর্থটা যদি বলি, একটা ভাবধারা, এটা মানে কাউকে উৎকণ্ঠায় রাখা, মানে তোমার মনে মনে একটা প্রশ্ন থাকবে, ইগারনেস থাকবে একটা জানার যে কী হলো এটাই। এবার দেখো রামচরণ বলল, কী হয়েছে? যা হবার নয় তাই হয়েছে। তখন রামচরণ উত্তর দিল যে যা কখনো হওয়ার কথা ছিল না তাই হয়েছে, বড় বড় শহরে যা হয় না নন্দীপুরে তাই হয়েছে। তো ওইটাই যে নন্দীপুরে সেই জিনিসটা হয়ে গেছে যেটা বড় বড় শহরে সাধারণত দেখা যায় না। এসব পাড়া গিয়ে কেউ কখনো যা স্বপ্নে ভাবেনি তাই হয়েছে, তারা স্কুল বসিয়েছে। তো দেখো কি উত্তর দিল ফাইনালি। সে বলল যে গ্রামের মানুষ যা কখনো পরিকল্পনাই করেনি সেই ঘটনা ঘটেছে, সেখানে একটা স্কুল, ইংরেজি স্কুল একটা বসে গেছে, ঠিক আছে? তোমরা দেখবে স্কুল বলতে এখানে ইংরেজি স্কুল হবে, আগে গিয়ে পড়বো আমরা। তো একটা ইংরেজি স্কুল বসে গেছে। এবার দেখো তিনজনে সমবেত স্বরে জিজ্ঞাসা করলেন, সে কি আবার স্কুল কি? এখন তিনজন বলতে কে কে? তো একজন গ্রামের অভিভাবক যিনি ছিলেন দত্তজা, মানে ওই যে হিরুচরণ দত্ত, আর তার সঙ্গে শ্যামাচরণ ছিলেন না, আর আরেকজন কে ছিলেন, ওই কেনারাম মল্লিক, ঠিক আছে? ওরা মিলে। তো সে আবার কি স্কুল কি? তার মানে এরা স্কুল বিষয়ে কিছু জানে না, পড়াশোনার বিষয়। তখন রামচরণ বলল, আরে ছাই, আমি কি জানতাম আগে স্কুল কার নাম, আজ না শুনলাম ইঞ্জিরি পড়ার পাঠশালাকে স্কুল বলে। দেখো ইঞ্জিরি মানে ইংলিশ, ঠিক আছে? তো এটাই রামচরণ তখন বলল, ওরা যখন বললো যে স্কুল আবার কি, তো রামচরণ বলল যে আমি কি জানতাম নাকি স্কুল কি জিনিস আগে, আজকেই তো প্রথম শুনলাম যে ইংরেজি পড়ার পাঠশালা বা স্কুলকেই মানে জায়গাকেই স্কুল বলে, ঠিক আছে? এটাই। তারপর দেখো দত্তজা বললেন, ও স্কুল খুলেছে বুঝি। তো এখন বললেন, ও হো, তাহলে একটি স্কুল খোলা হয়েছে। এখন দেখো তিনি কীভাবে বলছেন, তিনি নিজেও প্রথম জানতেন না, কিন্তু এখন এমনভাবে বলছেন যিনি জানছেন তিনি। কারণ গ্রামের অভিভাবক, তাকে একটু এরকম থাকতেই হবে যে তিনি যেন সব জানেন এবং দেখাতে হবে। তো বলছেন, ও হো, স্কুল খুলেছে এটা বলছো, আচ্ছা। হ্যাঁ গো, হ্যাঁ তাই খুলেছে। তো ওইটাই রামচরণ ঘুরিয়ে বললো যে হ্যাঁ হ্যাঁ ওইটাই। তো এখন দেখো একজন মাস্টার নিয়ে এসেছে, তো বললো হ্যাঁ হ্যাঁ স্কুল খুলেছে, একজন মাস্টার নিয়ে এসেছে, ওই রামচরণ বললো। তো এখন দেখো এই ইঞ্জিরি পাঠশালায় গুরুমশাইকে নাকি মাস্টার বলে। তো ওইটাই রামচরণ উত্তর দিল, হ্যাঁ হ্যাঁ স্কুল তাই খুলেছে এবং একজন শিক্ষকও নিয়ে এসেছে, আর ইংরেজি স্কুলের শিক্ষককেই মাস্টার বলা হয়। তারপর দেখো দাশু ঘোষের চণ্ডী মণ্ডপে স্কুল বসেছে। বলছে যে দাশু ঘোষের চণ্ডী মণ্ডপে স্কুলটা বসেছে। তো মানে দাশু ঘোষ বলে কোনো ব্যক্তি, সে হয়তো কোনো জায়গা দিয়েছে চণ্ডী মণ্ডপ, ওইখানে স্কুলটা খোলা হয়েছে। এখন দেখো স্বচক্ষে দেখে এলাম মাস্টার বসে 10-12 জন ছেলেকে ইংরেজি পড়াচ্ছে। তো রামচরণ বলছে যে নিজের চোখে আমি দেখে এসেছি যে একজন মাস্টার বসে 10-12 জন ছেলেকে ইংরেজি পড়াচ্ছে, ইংলিশ পড়াচ্ছে। তারপর দেখো হিরোদত্ত একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলিয়া গালে হাত দিয়া বসিয়া ভাবিতে লাগিলেন। তো এখন হিরোদত্ত এটা শুনে টেনশন হয়ে গেল তার, তিনি বড় একটা নিঃশ্বাস ফেলে গালে হাত দিয়ে গভীর চিন্তা করতে লাগলেন। তো দেখো কিয়ৎক্ষণ পরে জিজ্ঞাসা করলেন, মাস্টার কোথা থেকে এসেছে তা কিছু শুনলে? তো এখন কিছুক্ষণ পরে তিনি জিজ্ঞাসা করলেন রামচরণকে যে তোমার জানা আছে নাকি, তুমি শুনেছো যে শিক্ষক তারা কোথা থেকে এনেছে, তা কি শুনেছো? এরপর দেখো সব খবর নিয়ে এসেছি, বর্ধমান থেকে এনেছে।
তো রামচরণ বলল, হ্যাঁ আমি সব খবর জেনে এসেছি, শিক্ষককে বর্ধমান থেকে আনা হয়েছে। এরপর দেখো বামুনের ছেলে, এখন এত আগে কিন্তু ওদের কম্পিটিশন ছিল যে ওই যে নর্তকীর দলটা বায়নাটা কোথা থেকে এসেছে, এখন কিন্তু বায়নার থেকে শিফট হয়ে অ্যাটেনশনটা তাদের ধ্যানটা অন্যদিকে চলে গেছে। যখন স্কুল আবার কী জিনিস, এটা বর্ধমান দেখবে তোমরা, এই নন্দীগ্রামের দেখাতে এই গোসাইগঞ্জবাসীরা মনে করবে যে আমরা কীভাবে স্থাপনা করতে পারবো। তো এটা নিয়ে এখন তাদের কম্পিটিশন হবে। ঠিক আছে, আগেও ছিল বারোয়ারি পূজা নিয়ে কীভাবে তারা আয়োজন করবে, চৈত্র মাসে যেটা বারোয়ারি পূজা হওয়ার ছিল, এটা নিয়ে এখন অন্যদিকে চলে গেল ধ্যানটা। তো দেখো বামুনের ছেলে হারান চক্রবর্তী, দেখো এখন নামটা বোঝা গেল যে নন্দীপুরে যে স্কুলে মাস্টার এসেছিলেন তার নাম কি মনে রাখবে, হারান চক্রবর্তী। তো ওই রামচরণ বললেন যে আমি সব খবর নিয়ে এসেছি, শিক্ষক বর্ধমান থেকে আনা হয়েছে, তার নাম হচ্ছে হারান চক্রবর্তী, আর তিনি একজন ব্রাহ্মণ পরিবারের ছেলে। ঠিক আছে, এটাই বলছেন। তারপর দেখো বামুনের ছেলে মানে ব্রাহ্মণ পরিবারের ছেলে। তো 15 টাকা মাইনে, বাসা, খোরাক। তো বলছে তাকে ওরা 15 টাকা বেতন দিয়ে মাসে রেখেছে, থাকার জায়গাও দিয়েছে এবং বাসা, খোরাক মানে খাওয়ার ব্যবস্থা, এবং খাওয়ার ব্যবস্থাও দিয়েছে সেখানে। সব খবরই নিয়ে এসেছি। তো বলছে যে আমি সব খবরই তথ্য সংগ্রহ করে নিয়ে এসেছি। বাহিরে একসময় একটা কোলাহল শোনা গেল, পরক্ষণে দেখা গেল পিল পিল করিয়া লোক সদর দরজা দিয়ে প্রবেশ করিতেছে। সো সে বলল যে এই সময় বাইরে হইচই শব্দ শোনা গেল, যখন এরা এইগুলা ডিসকাশন করছিল সেখানে। আর একটু পরে দেখা গেল যে অনেক লোক একসঙ্গে প্রধান দরজা দিয়ে ভিতরে ঢুকছে। তো রামচরণ পথে আসিতে আসিতে নন্দীপুরের হস্তে গোসাইগঞ্জের এই অভূতপূর্ব পরাভব সংবাদ প্রচার করিয়া আসিয়াছিল। আর রামচরণ পথে আসছিল যখন, তখন সবাইকে জানিয়ে এসেছিল যে নন্দীপুরের কাছের গোসাইগঞ্জ এক অভূতপূর্ব পরাজয়ের সম্মুখীন হয়েছে। এর জন্য আর কি ওইটাই বলছে যে সব লোক দরজা দিয়ে এখানে প্রবেশ করছে যেখানে ডিসকাশনটা হচ্ছে, কারণ সবাই মানুষ রাস্তায় জেনে গেছে কী হয়েছে। এরপর দেখো সকলে আসিয়া চিৎকার করিয়া নানা ছন্দে বলিতে লাগিল যে এ কি সর্বনাশ হইল। এখন গ্রামের সব মানুষ এসে চিৎকার করে বলতে লাগলো যে কি সর্বনাশ, নন্দীপুরের কাছে, নন্দীপুরের হাতে এই অপমান। তো বলছে আমাদের গোসাইগঞ্জের এই নন্দীপুরের কাছে এমন কি অপমান, এখন আমাদের স্কুল খুলবার এখন কি উপায় হবে। তো এখন গোসাইগঞ্জবাসীরা বলছেন যে এখন আমরা কীভাবে স্কুল খুলবো, ওরা তো খুলে নিয়েছি, ওদের কাছে আমরা নিচু হতে পারবো না, আমাদের স্কুল খুলে দেখাতে হবে। ঠিক আছে, তারপর দেখো তো এটা ভালো একটা কম্পিটিশন হচ্ছে স্কুল খোলার। তো এখন দেখি কী হচ্ছে আগে গিয়ে। এরপর দেখো হিরুদত্ত সেই বুয়াকের বারান্দায় দাঁড়াইয়া উঠিয়া হাত নাড়িয়া বলিতে লাগিলেন। তো এখন হিরুদত্ত বারান্দায় দাঁড়িয়ে আর কি হাত নেড়ে সবাইকে উদ্দেশ্য করে বলতে লাগলেন, কারণ ওইখানে সভাস্থল ছিল, ওই ঘরের মধ্যে সব তো মানুষ দরজা দিয়ে ঢোকার আরম্ভ করলো, যখন ভিড় হয়ে গেছে বেশি, তখন হিরুদত্ত বারান্দায় দাঁড়িয়ে হাত নাড়িয়ে সবকে উদ্দেশ্য করে বলতে শুরু করলেন। কী বলেন, কারণ তিনি অভিভাবক গ্রামের, কারণ তিনি যদি কিছু বলেন তবে গ্রামের মানুষ শান্ত হবে, তারা বিশ্বাস করবে। দেখো ভাই সকল, তোমরা কি মনে করেছো 3 পুরুষ পরে আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হটে যাবে? কখনোই না। সো হিরুদত্ত অভিভাবককে এজ এ অভিভাবক মানে গার্জিয়ান মতে তিনি বলছেন সবাইকে, গ্রামবাসীদের, যে ভাইরা তোমরা কি মনে করছো যে 3 পুরুষ পর আজ গোসাইগঞ্জ নন্দীপুরের কাছে হার মেনে যাবে? কখনোই না, এরকম কখনোই হবে না, এ দেহে প্রাণ থাকতে নয়। তো তিনি বলছেন আরও আশ্বাস দিন সবাইকে যে আমি যতদিন বেঁচে আছি ততদিন কিন্তু এটা হতে দেবো না আমি। আমরাও স্কুল খুলবো, আমরা একটি স্কুল খুলবো। ওরা বা কি স্কুল খুলেছে, আমরা চতুর্গুণ ভালো স্কুল খুলবো। তো ওইটাই বলছেন দত্তজা, যে ওরা আবার নন্দীপুরবাসীরা আবার কি স্কুল খুলেছে, তার চেয়ে আমরা 4 গুণ ভালো স্কুল খুলবো। তোমরা শান্ত হয়ে ঘরে যাও। তো তোমরা ঠান্ডা মাথায় শান্ত হয়ে নিজেদের বাড়িতে ফিরে যাও। আজই খাওয়া দাওয়া করে আমি বেরোচ্ছি। তো তিনি আরও তাদেরকে আশ্বাস দিলেন যে আমি খাওয়া দাওয়া করে আজই আমি রওনা হব। কলকাতা যাবার রেল খুলেছে, তো কলকাতা যাবার যেটা ট্রেন আছে সেইটারও কিন্তু এখন চালু হয়ে গেছে। তো কোনো অসুবিধা নেই, আর তার কোনো ভাবনা নেই, মানে আর কোনো অসুবিধা নেই। আমি কলকাতায় গিয়ে ওদের চেয়ে ভালো মাস্টার নিয়ে আসবো। তো আমি কলকাতা যাব, সেখান থেকে ভালো শিক্ষক, ওদের থেকেও ভালো শিক্ষক নিয়ে আসবো। ওরা 15 টাকা দিয়ে মাস্টার এনেছে। তো বলছেন যে ওরা 15 টাকা বেতন দিয়ে শিক্ষক এনেছে, আমরা 25 টাকা মাইনে দেবো। তো আমরা শিক্ষককে আরও বেশি দিব, মানে আরও ভালো স্কুলের মাস্টার নিয়ে আসবো। আমরা 25 টাকা মাইনে দিব, বেতন দেবো মাসে। এবার দেখো ওদের মাস্টারকে পড়াতে পারে এমন মাস্টার আমি নিয়ে আসবো। তো দত্তজা সব গ্রামবাসীকে আশ্বাস দিলেন যে আমি এমন একজন দক্ষ শিক্ষক আনবো যে তাদের শিক্ষকের চেয়েও ভালো পড়াতে পারবেন। এবার দেখো আজ থেকে 1 হপ্তার মধ্যে আমি এই চণ্ডীমণ্ডপে স্কুল বসাবো। তিন সত্যি করলাম। তো তিনি আর কি শপথ একটা করে নিলেন মনে মনে, 3 বার শপথ করলেন যে আজ থেকে 1 সপ্তাহের মধ্যেই আমি আমার এই চণ্ডীমণ্ডপে স্কুল চালু করব। তো ঠিক আছে, তো চণ্ডীমণ্ডপে স্কুল খুলব। তো দেখো চণ্ডীমণ্ডপই কিন্তু আসলে ওই যে নন্দীপুর গ্রামের যারা আছেন তারা ওই জায়গাতে খুলেছেন, তো তিনি বলছেন ওই জায়গাতে খুলবে। তো চণ্ডীপুর মানে এই যে জায়গাটা আছে যেখানে স্কুল খুলবে, এটা হয়তো বর্ডার, কারণ আমরা আগে দেখেছিলাম যে বর্ধমান যেটা ছিল ওইটা দুটোটার বর্ডার ছিল, তো বর্ডার এরিয়া দুটো গ্রামেরই পড়ে, তো এটাই হয়তো হতে পারে। এখন দেখি জয় গোসাইগঞ্জের জয়,
জয় ভীরুদত্তের জয় উল্লাসে চিৎকার করিতে করিতে তখন সেই জনতা প্রস্থান করিল। এখন জনতার মনে এই যখন আশ্বাস দিলেন তিনি, তো তখন জনতাও কিন্তু খুব খুশি। তো তারা সবাই আনন্দ উৎসাহের সাথে স্লোগান দিতে দিতে সেখান থেকে চলে গেল। ঠিক আছে, জয় হিরুদত্তের জয়, এই স্লোগানটা। তারপর দেখো দ্বিতীয় পরিচ্ছেদে কী হচ্ছে। তো কলিকাতা হইতে মাস্টার নিযুক্ত করিয়া হিরুদত্ত চতুর্থ দিবসে গ্রামে ফিরিয়া আসলেন। তখন কলকাতা থেকে একজন শিক্ষক নিয়োগ করে হিরুদত্ত 4 দিন পরেই আর কি গ্রামে ফিরে এলেন কলকাতা থেকে। তারপরে দেখো মাস্টার মহাশয়ের নাম ব্রজগোপাল মিত্র। তো এখন গোসাইগঞ্জের যেটা মাস্টার নিযুক্ত হলো তার নাম কি? তার নাম হচ্ছে ব্রজগোপাল মিত্র। তো এখানে দুইটা মাস্টারের নাম মনে রাখবে। একটা ছিল নন্দীগ্রামের মাস্টার, তার নামটা আমরা কি জানি পেয়েছিলাম, নামটা হারান চক্রবর্তী ছিল। হ্যাঁ, হারান চক্রবর্তী ছিল। এইটা ব্রজগোপাল মিত্র। তারপরে দেখো বয়স 30 বৎসর। তো এখন ব্রজগোপাল মিত্রের বয়স হচ্ছে 30 বৎসর প্রায়। খর্বাকার মানে একটু বাট্টি, কৃষকায় ব্যক্তি, বড় মিষ্টভাষী। এখন মানে ওই ব্রজগোপাল মিত্রের বিষয়ে বলা হচ্ছে যে তার দেখতে কীরকম, তিনি বছর কত 30 বছর, তিনি একটু বাট্টি আর কি, খাটো, একটু রোগা এবং খুব মিষ্টি, কৃষকায় ব্যক্তি মানে একটু বেমারি আর কি টাইপের, বড় মিষ্টিভাষী মানে খুব মিষ্টি করে কথা বলতেন। এরপর দেখো ইংরেজি বলিতে কহিতে লিখিতে নাকি ভারী ওস্তাদ, আর তিনি ইংলিশ বলতে পড়ালেখায় খুব দক্ষ ছিলেন, ট্যালেন্টেড ছিলেন। ইংরেজিটা তার এতই বেশি অভ্যস্ত হইয়া পড়িয়াছে যে লোকের সঙ্গে আলাপ করিতে করিতে মাঝে মাঝে ইংরাজি কথা মিশাইয়া ফেলেন। আর ব্রজগোপাল বাবুর ইংরেজি এতটাই অভ্যস্ত হয়ে গেছে যে তিনি কথা বলতে বলতে মাঝে মধ্যে ইংরেজি শব্দ ব্যবহার করে ফেলতেন। এরপর দেখো অজ্ঞ লোকের সুবিধার্থে আবার তাহা বাংলা করিয়া বুঝাইয়া দেন। এর মানে যারা ইংরেজি বুঝতো না তাদের সুবিধার জন্য তিনি আবার বাংলায় সেগুলো ট্রান্সলেট করে বলেও দিতেন। এরপর দেখো বলেন, পূর্বে পিতার জীবিতকালে একদিন কলিকাতার গঙ্গার ধারে মাস্টার মহাশয় নাকি বেড়াইতে গেছিলেন, তথা সাহেবের সঙ্গে সাক্ষাৎ ও কথাবার্তা হয়। এখন বলছেন যে তিনি বললেন যে তার বাবা বেঁচে থাকতে, ওই মাস্টার ব্রজগোপাল মিত্রের বাবা হয়তো বেঁচে থাকতে একদিন কলকাতায় গঙ্গার ধারে ঘুরতে গিয়ে একজন মানে ওই সাহেবের সঙ্গে, সাহেব বলতে ওই দত্তবাবুর সঙ্গে, হিরুদত্তের সঙ্গে তার দেখা এবং কথা হয়েছিল। এরপর দেখো সাহেব তাহার ইংরেজি শুনিয়া লাট সাহেবের নিকটে এসে গল্প করিয়াছেন। আর তিনি দত্তজা তাহার ইংরেজি শুনিয়া লাট সাহেবের কাছে তার প্রশংসা করেছিলেন। ঠিক আছে, এরপর দেখো লাট সাহেব মাস্টার মহাশয়কে ডাকিয়া পাঠাইয়া ডেপুটি কালেক্টরি পদ তাহাকে দিবার প্রস্তাব করেন। আর এই কথা শুনে লাট সাহেব জেনেছিলেন ওই সময় তিনি ওই মাস্টার মহাশয়কে ডেকে, মানে ওই ব্রজগোপাল মিত্রের বাবার কথা বলা হচ্ছে, তো ওনাকে ডাকিয়া ওই ডেপুটি কালেক্টরের পদ তাহাকে দিবার প্রস্তাব করেছিলেন। এরপর দেখো কিন্তু তখন তিনি বাপের বেটা, সংসারের চিন্তা ছিল না, সেই প্রস্তাব তিনি বিনীতভাবে প্রত্যাখ্যান করিয়াছিলেন। আচ্ছা, তখন তিনি বাপের বেটা, এর মানে তখন তিনি আর সংসারের কোনো দায়িত্ব ছিল না, তাই তিনি ভদ্রলোকের সেই চাকরির প্রস্তাবটা ফিরিয়ে দিয়েছিলেন। সেই প্রস্তাব তিনি বিনীতভাবে প্রত্যাখ্যান করিয়াছিলেন। আজ অভাবে পড়িয়া এই 25 টাকার চাকরি তাহাকে স্বীকার করিতে হইল। মানে এখানে ব্রজগোপাল মিত্রেরই কথা বলা হচ্ছে যে সেই সময় তাকে এই পদবিটা দেওয়া হয়েছিল, মানে তার ইংরেজি শুনে তিনি লাট সাহেবের কাছে এই কথাটা রেখেছিলেন, মানে ওই ব্রজগোপাল এই দত্তজা রেখেছিলেন। দত্তজা তার ইংরেজি শুনে খুব প্রভাবিত ছিলেন, আর লাট সাহেবের কাছে তার কথাটা রেখেছেন যে ইংরেজি বলতে পারেন, আর তাকে ডেপুটি কালেক্টর পদ দেওয়া হয়েছিল। কিন্তু তখন সেই পদটা তিনি নেননি, কারণ তখন একা ছিলেন, সংসারে চিন্তা ছিল না। এখন বিয়ে শাদী হয়ে গেছে, এখন কিন্তু তাকে অভাবে পড়ে এই 25 টাকার চাকরিটা স্বীকার করতে হচ্ছে। দত্তজা আর কি কথাটা এখন বলছেন। এরপর দেখো পুরুষৎ ভাগ্যম, মাস্টার মহাশয়ের মুখে এরূপ কথাবার্তা শুনিয়া এবং তাহার ইংরেজি চালচলন দেখিয়া গ্রামের লোক একেবারে মোহিত হইয়া গেল। তো দেখো বলা হচ্ছে পুরুষং ভাগ্যম, মানে মানুষের ভাগ্য সবসময় একরকম থাকে না। তো মাস্টার মহাশয়ের মুখে এরূপ কথাবার্তা শুনিয়া এবং তার ইংরেজি মানে যে পুরনো চালচলন আছে তিনি এগুলো দেখে গ্রামের লোক একেবারে মোহিত হয়ে গেল। ঠিক আছে, তো এটাই বলা হচ্ছে। এরপর দেখো হিরুদত্তের প্রতিজ্ঞা অনুসারে পরদিনই স্কুল খুলিল। এখন হিরুদত্ত প্রতিজ্ঞা করেছিলেন যে চণ্ডী মণ্ডপে এখানে স্কুল খুলবে, তো পরদিনই কিন্তু স্কুল চালু হয়ে গেল। এখানে 15-16টি ছাত্র লইয়া মাস্টার মহাশয় অধ্যাপনা আরম্ভ করিলেন। এখন ব্রজগোপাল মিত্রবাবু যিনি টিচার ছিলেন, মাস্টার ছিলেন, তিনি 15-16টি ছাত্র নিয়ে ছাত্রদের পড়ানো শুরু করলেন। এরপর দেখো কলিকাতা হইতে দত্তজার বিহায় তিনি প্রচুর পরিমাণে স্লেট পেন্সিল ও মোরে সাহেবের স্পেলিং বুক পুস্তক খরিদ করিয়া আনিয়াছিলেন। এখন দত্তজা তো টাকা দিয়েছিলেন, তো তার খরচেই কলকাতা থেকে তিনি অনেক স্লেট পেন্সিল, মানে টাকা ছিল এর জন্যই তিনি এগুলা ব্যয় করতে পেরেছিলেন। এবং সাহেব সব কিছু বই সই সব নিয়ে এসেছিলেন। কী কী নিয়ে এসেছিলেন দেখো, স্লেট পেন্সিলে মোরে সাহেবের স্পেলিং বুক, এটা মনে রাখবে। কার বুক? মোরে সাহেব বলে একজন লেখক আছেন, রাইটার, তার স্পেলিং বুকটা ইংলিশের। তো দেখো ছাত্রগণের উৎসাহ বর্ধনার্থ সেগুলি তাহাদিগকে বিনামূল্যে দেওয়া হইতে লাগিল। সো মানে ছাত্রদের উৎসাহ বাড়ানোর জন্য সেগুলো তাদের বিনা পয়সায় দেওয়া আরম্ভ হলো। ঠিক আছে,
এরপর দেখো, গোসাইগঞ্জের লোকের সঙ্গে নন্দীপুরের লোকের পথে ঘাটে দেখা হইলে উভয় গ্রামের মাস্টার সম্বন্ধে আলোচনা হইত। এখন গোসাইগঞ্জ নন্দীপুরের লোকেরা যখনই পথে দেখা হতো, তখন দুই গ্রামের শিক্ষকদের নিয়ে তারা কিন্তু নিজে নিজে আলোচনা করতো গ্রামবাসীরা। গোসাইগঞ্জ বলিত, বর্ধমানের মাস্টার ও জানেই বা কি, আর পড়াবেই বা কি। তো গোসাইগঞ্জের মানুষরা নন্দীগ্রাম মানুষকে টিটকারি মারতো আর কি, যে বর্ধমানের শিক্ষক আবার কি জানে, সে আবার কি পড়াবে। এরপর দেখো, নন্দীপুর বলিত, হলেই বা আমাদের মাস্টারের বর্ধমানে বাড়ি, তিনি তো কলকাতাতেই লেখাপড়া শিখেছেন। এখন নন্দীপুরের মানুষরাও কিন্তু তখন তার জবাব দিত যে হ্যাঁ, তার বাড়ি তো বর্ধমানে, কিন্তু পড়াশোনা তো তিনি কলকাতাতেই করেছেন, বাড়ি বর্ধমান হলে কী হলো। তখন কি বর্ধমানে ইংরেজি স্কুল ছিল, কলকাতায় গিয়ে ইংরেজি পড়তে হতো। তো নন্দীপুরের গ্রামের মানুষরা আর কি তার পক্ষ নিয়ে বলতো যে বর্ধমানে থাকলে কী হলো, তিনি তো পড়াশোনা কলকাতায় করেছেন, আর তিনি যখন পড়াশোনা করেছেন তখন তো আর বর্ধমানে স্কুল ছিল না, তখন তো ইংরেজি স্কুল কলকাতায় ছিল, তো সেখানে গিয়ে তিনি ইংরেজি পড়াশোনা করেছেন। ঠিক আছে, তো মানে ডিফেন্সিভ একটু হয় তারা বলতো, আর তারা অন্যদিকে অফেন্সিভ হয়ে বলতো। তো দেখো এখন কি হচ্ছে আগে গিয়ে, যথাসময়ে উভয় গ্রামের বারোয়ারি পূজার উৎসব আরম্ভ হইল। এখন সেই সময়টা আসলো নির্ধারিত সময়, দুই গ্রামের বারোয়ারি পূজা আর কি উৎসবটা শুরু হলো। কারণ বারোয়ারি পূজার থেকেই তো এই অনুষ্ঠানটা এগুলো শুরু হয়েছিল, এরপরে মাস্টার পর্যন্ত গেল। এরপর দেখো, উভয় গ্রামের লোকদেরকে প্রতিমা দর্শন, প্রসাদ ভক্ষণ, যাত্রা ও ডব সঙ্গীত শ্রবণে নিমন্ত্রণ করিল। এখন দুই গ্রামের মানুষ একে অপরকে আর কি মূর্তি দেখার জন্য, প্রতিমা দেখার জন্য, ওই বারোয়ারি পূজার যেটা পূজা হবে এটার মূর্তি দেখার জন্য, প্রসাদ খাওয়া, যাত্রা দেখা এবং ডব সঙ্গীত শোনার জন্য নিমন্ত্রণ বা আমন্ত্রণ করল। এই উপলক্ষে উভয় মাস্টারের সাক্ষাৎ হইয়া গেল এবং সভাস্থলে প্রকাশ পাইল উভয় পূর্বাবধি পরিচিত। আর এই যে গ্রামের মানুষরা যখন একজন একজনকে নিমন্ত্রণ করলো, তখন এই মাস্টাররাও একজন গ্রামে আরেকজনের কাছে গেল, অনুষ্ঠানে গেল, তখন দুই গ্রামের শিক্ষকের দেখা হয়ে গেল এবং জানা গেল যে তারা আগের থেকে একে অপরকে চিনত। ঠিক আছে, দেখা গেল যে এই হারুন চক্রবর্তী আর এই ব্রজগোপাল মিত্র এরা একজন আরেকজনকে আগের থেকে চিনে। এরপর দেখুন, পূজান্তে গোসাইগঞ্জ একটা কথা শুনিয়া বড়ই উদ্বিগ্ন হইয়া উঠিল। তো পূজা অন্তে মানে পূজার সময় আর কি, এখানে পূজান্তে মানে পূজার শেষে। তো গোসাইগঞ্জের লোকেরা একটি কথা শুনে কিন্তু খুব চিন্তিত হয়ে গেল। কি চিন্তিত হয়ে গেল, নন্দীপুরের মাস্টার নাকি বলিয়াছেন ওই বেজা বুঝি ওদের মাস্টার হয়েছে, তা একদিন জানতাম না, ওটা তো মহামূর্খ। তো গোসাইগঞ্জের মানুষরা এই কথাটা শুনে কিন্তু খুব চিন্তিত হয়ে পড়লো, যে নন্দীপুরের মাস্টার তাকে বলেছেন নাকি যে ওই ব্রজগোপাল যিনি আছেন সে আবার নাকি তাদের শিক্ষক হয়েছে, এত জানতাম না, অত মহামূর্খ, মানে একেবারে বোকা মানুষ। এরকম নন্দীপুরের মাস্টার যিনি আছেন হারুন চক্রবর্তী, ওই ব্রজগোপাল মিত্র গোপালগঞ্জের মাস্টারকে উদ্দেশ্য করে বলছেন। তো গোপালগঞ্জের গোসাইগঞ্জের মানুষরা শুনে এটা কিন্তু খুব চিন্তিত, যেরকম কেন আবার বলছেন। তো ছেলেবেলায় কলকাতায় আমরা এক ক্লাসে পড়তাম কিনা, আমরা যখন সেকেন্ড বুক পড়ি সেই সময় ও স্কুল ছেড়ে দেয়। তো নন্দীগ্রামের মাস্টার কী বলে তার বিষয়ে এইগুলো শুনতে পারে তিনি বলেছিলেন, নন্দীগ্রামের যে হারুন চক্রবর্তী, যে ছোটোবেলায় আমরা যখন কলকাতায় একই শ্রেণীতে পড়তাম, তখন আমরা যখন দ্বিতীয় বই সেকেন্ড বুক মানে দ্বিতীয় শ্রেণীতে দ্বিতীয় বই পড়তাম, তখন সে স্কুল ছেড়ে দিয়েছিল। তারপর আর তো ইংরেজি পড়েনি। এখানে সেকেন্ড বুক বলতে সেকেন্ড ইয়ার হতে পারে। তো সে আর ইংরেজি তখন থেকে আর পড়েনি। ঠিক আছে, তো বড় বাজারে এক মহাজনের আড়তে খাতা লিখত, মাইনে ছিল 60 টাকা। তো গোসাইগঞ্জের মাস্টার বিষয়ে তিনি বলছেন যে সে ইংরেজি পড়াশোনা করেনি, আর বড় বাজারে এক ব্যবসায়ীর দোকানে মানে লেখার আর কি হিসাব এগুলো লেখার কাজ করতো, আর মাসে তাকে 60 টাকা বেতন দেওয়া হতো সেই জায়গায়। এরপর দেখো কী হলো, গেল বছরও তো কলকাতায় ওর সঙ্গে দেখা হয়, তখন তো ওই চাকরি করছে। তো বলছে যে গত বছরও তো তার সঙ্গে আমার দেখা হয়েছিল, আর তখনও সে ওই কাজই করছিল, ওই যে 60 টাকা বেতনে ওই মহাজনের দোকানে আর তার খাতা লিখত। তো গোসাইগঞ্জবাসীরা ব্রজ মাস্টারকে আসিয়া জিজ্ঞাসা করল, এ কি শুনছি। এখন গোসাইগঞ্জবাসীরা এইগুলো কথা শুনে কিন্তু তারা এসে তাদের মাস্টার ব্রজবাবুকে জিজ্ঞেস করছে যে ব্রজবাবু, এ কি আপনার বিষয়ে শুনলাম। তো ব্রজ মাস্টার বললেন, একেই বলে কলিকাল। তো ওইটাই ব্রজ মাস্টার বললেন যে এটাই হচ্ছে কলিকাল। ঠিক আছে, মানে এটাই হলো কলিযুগের অবস্থা। তারপর দেখো, সেকেন্ড বুক পড়ার সময় আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম না, ওই ছেড়ে দিয়েছিল। তো এখন ব্রজগোপাল মিত্র যিনি আছেন তিনি বলছেন যে কী বলছো, যে সেকেন্ড বুক পড়ার সময় আমি স্কুল ছেড়ে দিয়েছিলাম নাকি, না, সেই ছিল, সেই স্কুল ছেড়ে দিয়েছিল আসলে। এরপর দেখো, হয়েছিল কি জানো না বুঝি। তো এখন ব্রজগোপাল বাবু বুঝাচ্ছেন তাদেরকে, তো যে তোমরা বুঝতে পারছো না যে কী হচ্ছে। মাস্টার ক্লাসে রোজ পড়া জিজ্ঞাসা করতো, ও একদিনও বলতে পারতো না। তো ব্রজবাবু বলছেন যে মাস্টার ক্লাসে প্রতিদিন পড়া জিজ্ঞাসা করতেন, কিন্তু সে কোনো দিন উত্তর দিতে পারতো না। মাস্টার একদিন ওকে একটা কোশ্চেন জিজ্ঞাসা করলে ও অ্যান্সার করতে পারলে না। তো মাস্টার একদিন একটি শিক্ষক মানে তাকে একটা প্রশ্ন করেছিল, কিন্তু সে উত্তর দিতে পারেনি। এরপর দেখো, আমায় জিজ্ঞাসা করতে আমি বললাম, আর আমাকে যখন জিজ্ঞাসা করলো টিচার, তো আমি ফট করে উত্তরটা দিয়ে দিয়েছিলাম।
সঠিক উত্তর দিয়েছিলাম। মাস্টার আমাকে বললে, দাও ওর কান মুলে। তখন আমাকে টিচার বলেছিল যে চুপচাপ ওর কান মুলে দিয়ে দাও। আমি কান মুলে দিতে ওর মুখ চোখ রাগে লাল হয়ে গেল। আর আমি যখন কান মুলে দিলাম তখন কিন্তু সে খুব রেগে গেল, ঠিক আছে। সেই অপমানে ও তো স্কুল ছেড়ে দিল, আর এই অপমানে সে স্কুল ছেড়ে দিয়েছিল। আমি তারপর 5-6 বছর সেই স্কুলে পড়ে একেবারে লায়ক হয়ে তবে বেরোলাম। তবে জবাব বলছেন যে সে বের হয়ে গেল, এরপর আমি আরও 5-6 বছর সেই স্কুলে পড়াশোনা করে যোগ্য হয়ে তবে স্কুল ছেড়েছিলাম। এরপরে দেখো, অতঃপর গোসাইগঞ্জের লোক নন্দীপুর কর্তৃক ব্যক্ত এই অপবাদের প্রতিবাদ করিতে লাগিল। এখন এরপর গোসাইগঞ্জের লোকেরা নন্দীপুরে এই মিথ্যা অপবাদের প্রতিবাদ করিতে লাগলো। এখন তারা একটা মিথ্যা অভিযোগ লাগলো গোসাইগঞ্জের টিচারের কাছে। তো গ্রামবাসীরা তাকে যখন জিজ্ঞেস করলো তখন তিনি সব কথা খুলে বললেন। তো এখন তারা ডিসাইড করলো গোসাইগঞ্জের লোকেরা যে আমরা এর কিন্তু মিথ্যা অপবাদের প্রতিবাদটা করব, ঠিক আছে। এরপর দেখো, অবশেষে হারান মাস্টার বলিল, আমরা স্কুলে যে মাস্টারের কাছে পড়তাম তিনি আজও বেঁচে আছেন। এখন হারান মাস্টার যিনি আছেন, ঠিক আছে, মানে হ্যাঁ, হারান মাস্টার বলিল। এবার হারান মাস্টার বলতে ওই যে নন্দীপুরের যিনি টিচার ছিলেন হারান চক্রবর্তী, ঠিক আছে। তো অবশেষে হারান বললেন যে আমরা স্কুলে যে মাস্টারের কাছে পড়তাম তিনি আজও বেঁচে আছেন। তখন হারানবাবু বলছেন নন্দীপুরের পক্ষ থেকে যে যদি বিচারই করতে হয় যে কে শুদ্ধ আর কে ভুল, কারণ আমরা তো একসঙ্গে পড়েছিলাম, তো এটা বিচার করবেন। আমাদের টিচার এখনও তিনি মানে জীবিত আছেন। তো ঠিক আছে, গোসাইগঞ্জ থেকে তোমরা দুজন মাতব্বর লোক আমার সঙ্গে চলো তার কাছে, তাকে জিজ্ঞাসা করে দেখো কার কথা সত্যি আর কার কথা মিথ্যে। তখন হারুন মাস্টার বললেন যে গোসাইগঞ্জ থেকে তোমরা দুজন সম্মানিত ব্যক্তি আমার সঙ্গে নেও এবং আমরা একসঙ্গে যাই, আর ওনাকে আমাদের টিচার যে আছেন দুজনের তাদেরকে জিজ্ঞাসা করবো তাকে, তো কার কথা সত্য এবং কার কথা মিথ্যা সেটা পরিষ্কার হয়ে যাবে। এরপর দেখো নেক্সট পেজে, এই কথা শুনিয়া ব্রজ মাস্টার হা হা করে হাসে বলিল, হ্যাঁ হ্যাঁ এই কথা বলেছ, ও সব বিলকুল ফলস, মিথ্যে কথা। তো ব্রজবাবু কিন্তু এগুলা জিনিস শুনে জুড়ে জুড়ে হাসে, বলছেন যে আচ্ছা সে নাকি এমন কথা বলেছ, তো বলেছে তো সেগুলো একদম মিথ্যে কথা, ঠিক আছে। তো এখন মানে এগুলো কথাগুলো তাদের পাশাপাশি হচ্ছে না, এগুলা যখন মানে গোপালগঞ্জের মানুষ নন্দীপুরের গ্রামের মানুষের কাছে যাচ্ছে তখন এই কথাগুলো তারা কানে কানে শুনতে পাচ্ছে। এখন কিন্তু দুইটা মাস্টারের পাশাপাশি দেখা হয় এরকম কথা হয়নি, তারা দূর দূরান্তে এগুলো কথা বলছে একজনের কানে আরেকজন, ঠিক আছে, কান পিছে। তো দেখো সেই মাস্টারের কাছে গিয়ে গিয়ে ভজিয়ে দেবে। তখন ব্রজবাবুর কথা বলছেন যে সেই পুরনো শিক্ষকের কাছে নিয়ে গেলে সততা যাচাই করবে নাকি? আচ্ছা তিনি কি আর বেঁচে আছেন? তো ব্রজবাবু বলছেন যে জীবিত, তার কাছে যে বিচার করবে তিনি কি জীবিত আছেন নাকি? গেল বছরের আগের বছর তিনি যে হেভেন স্বর্গে গেলেন, তো ওটাই হেভেন মানে তিনি ইংলিশ এই ওয়ার্ডগুলো ইউজ করেন, তো ওই জন্য মাঝে মাঝে করছেন, বাংলা বলা সত্ত্বেও ইংলিশ ওয়ার্ড করছেন ইউজ। তো এটাই বলছেন যে গেল বছরের আগের বছর মানে গত বছরের আগের বছর, 1 বছরের আগের বছরে তিনি কিন্তু হেভেন স্বর্গে চলে গেছেন বা মৃত্যু হয়ে গেছে তার, ঠিক আছে, মারা গেছেন। তার শ্রাদ্ধে আমি নিমন্ত্রণ খেয়ে এসেছি। তো এটাই বলছেন যে গত বছরে তিনি মারা গেছেন এবং আমি নিমন্ত্রণ খেয়ে এসেছি কিন্তু তার শ্রাদ্ধ অনুষ্ঠানে। তারপর দেখো, বেশ মনে আছে আমাকে বড্ড ভালোবাসতেন, যে আমার মনে আছে ভালো করে যে তিনি আমাকে খুব স্নেহ করতেন, একেবারে সন ইকুয়াল মানে পুত্র তুল্য, ঠিক আছে, বাংলাও তোমরা বুঝবে, সন ইকুয়াল মানে নিজের পুত্রের সমান আমাকে মনে করতেন তিনি। তার ছেলেরাও আজও আমায় বুঝে দাদা বলতে ইগনোরেন্ট, অজ্ঞান। মানে ওই মাস্টার যে আমাদের ছিলেন তার ছেলেরা আমাকে কিন্তু আজও বড় ভাইয়ের মতো সম্মান করে, ঠিক আছে। এরপর দেখো ইগনোরেন্ট মানে কি, ওইটাই অজ্ঞান, দাদা বলে আর কি সম্মান করেন। এরপর দেখো, এটা একদিকে ইগনোরেন্ট বলছে আবার একদিকে সম্মান, তো মানে একটা হাস্যরস আর কি সৃষ্টি করা হচ্ছে, এটা বলে একটু কমেডি। এবার দেখো, উভয় মাস্টারের পরস্পরের প্রতি এই তীব্র অপবাদ প্রয়োগের ফলে এই হইল, উভয় গ্রামে মাস্টারের অসাধারণ পাণ্ডিত্য সম্বন্ধে সন্দিহান হইয়া উঠিল। এখন দুই শিক্ষক একে অপরের বিরুদ্ধে অপবাদ দেওয়ায় দুই গ্রামের মানুষই কিন্তু নিজের শিক্ষকের প্রকৃত জ্ঞান নিয়ে সন্দেহ করতে শুরু করে দিল এখন গ্রামবাসীরা বুঝতে পারছে না অ্যাকচুয়ালি, কারণ তারা নিজে পড়াশোনা নেই। এবার দেখো, অবশ্যই স্থির হইল কোনো প্রকাশ্য স্থানে দুজনের মধ্যে বিচার হোক, কে কাহাকে পরাস্ত করিতে পারে দেখা যাক। এখন অবশ্যই ঠিক করলো তারা দুজন মিলে, মানে গ্রামবাসীরা ঠিক করলো যে দুই শিক্ষকের মধ্যে একটা প্রতিযোগিতা কম্পিটিশন করানো যাক এবং সেখান থেকে দেখা যাবে যে কে কাকে হারাতে পারে, ঠিক আছে। উভয় গ্রামের মাতব্বর ব্যক্তিগত মিলিত হইয়া পরামর্শ করিলেন। উভয় গ্রামের আর কি যারা গণিমান ব্যক্তিরা ছিলেন, যারা মুরব্বী ছিলেন, ঠিক আছে, তারা সিদ্ধান্ত নিলেন যে দুই গ্রামের, দেখো কি বলা হয়েছে যে
গ্রামের সীমারেখার উপর যে বটবৃক্ষ আছে, উভয় গ্রামের সীমারেখার উপর যে বটবৃক্ষ আছে তাহার নিম্নে বিচার সভা বসিবে। তো তারা মিলে ডিসাইড করলো যে কীভাবে এটা জানা যাবে যে কোন মাস্টার ভালো, ঠিক আছে, মানে জ্ঞান বেশি। তো এটার জন্য দুই গ্রামের যেটা মাঝখানে একটা বটগাছ আছে তার নিচে একটা বিচার সভা বসবে, আর সেখানেই তাদেরকে একত্রিত করা হবে। আমরা সবাই গ্রামবাসী হব আর মাস্টারগুলোও হবে, আর তখনই ডিসাইড করা যাবে যে কে এখানে কার বেশি জ্ঞান। এখন দেখো, কিন্তু উভয় গ্রামের লোকই ইংরেজিতে সম্পূর্ণ অনভিজ্ঞ, কিন্তু এইটাও প্রবলেম যে দুনো গ্রামের মানুষই কিন্তু ইংরেজি বিষয়ে কিছু জ্ঞান নেই। তো তারা কীভাবে সেটা যাচাই করবে? যদি ইংরেজি জিনিসটাই না জানে, তো তাদের মধ্যে যদি ইংরেজি তর্ক বিতর্ক হয়, ইংরেজির মধ্যে জ্ঞানের পরীক্ষা হয়, তো তারা কী বুঝবে? তো দেখো কী করা হলো। সুতরাং যাহাতে জয় পরাজয় সম্বন্ধে কাহারও মনে কিছু সংশয় মাত্র না থাকে, কিছুমাত্র সংশয় না থাকে, এমন একটি সরল বিচার প্রণালী স্থির করা আবশ্যক। তো এর জন্য ওরা মিলে ডিসাইড করলো এটা যে আমরা তো ইংলিশ জানি না কেউ, সো এমন একটা সহজ বিচার পদ্ধতি ঠিক করাটা দরকার যাতে মানে জয় পরাজয় নিয়ে কারো কোনো সন্দেহ থাকে না। সো দেখো কী হলো, উভয় গ্রামের সম্মতিক্রমে স্থির হইল যে মাস্টারেরা পরস্পরকে একটি ইংরেজি কথার মানে জিজ্ঞাসা করিবে, অপরকে তার মানে বলিতে হইবে। তো তারা মিলে ডিসাইড করলো যে উভয় গ্রামের মানে শিক্ষকরা, একজন শিক্ষক আরেকজনকে একটি ইংরেজি শব্দের অর্থ জিজ্ঞাসা করবেন, এবং অন্যজন যদি তার সঠিক অর্থটা বলতে হবে মানে বলতে পারেন যদি, তবে সেই জয়ী হবে, ওইটাই। আর এখানে বলা হচ্ছে যদি উভয় বলিতে পারেন তবে উভয় তুল্য মূল্য। এর মানে যদি উভয়ই যদি একজন আরেকজনের উত্তরটা দিতে পারেন, তবে কিন্তু মানে উভয়কেই দুজনকেই সমানযোগ্য ধরা হবে। এরপর দেখো, একজন অন্যকে ঠকাইতে পারিলে তিনি জয়পাত্র পাইবে, আর একজন যদি কিছু জিজ্ঞাসা করেন আর অন্যজন যদি উত্তর দিতে না পারে, তবে কিন্তু তাকে জয়ী বলে ঘোষণা করা হবে। সো দেখো কী হলো, বলছে বিচারের দিন স্থির হইল আগামী বৈশাখী পূর্ণিমা। তো বিচারের দিনটা ঠিক হলো যে আগামী বৈশাখ মাসের যেটা পূর্ণিমার দিন হবে সেই দিন। তো স্থান উপরিউক্ত বটবৃক্ষতল। তো এটাই বললো যে দুই গ্রামের যেটা মধ্যে বটবৃক্ষ আছে ওইখানে বটগাছের নিচেই সেখানে অনুষ্ঠিত হবে সভাটা, ঠিক আছে। সময় সূর্যাস্ত সময় মানে সকালবেলার দিকে পূর্ণিমার দিন। তো ধার্য দিনে সূর্যাস্তের পূর্বেই গোসাইগঞ্জের মাতব্বর ব্যক্তিগণ ব্রজমাস্টারকে সঙ্গে লইয়া বটবৃক্ষ অভিমুখে শোভাযাত্রা করিলেন। তো সেইটাই হলো যে দিন নির্ধারিত করা হয়েছিল ওই বৈশাখী পূর্ণিমার দিন আগামী, সেই দিন কী হলো, গোসাইগঞ্জের যারা লোক ছিল তারা সবাই, প্রধান ব্যক্তিরা ব্রজমাস্টারকে নিয়ে শোভাযাত্রা করে বটগাছের দিকে রওনা হলো। শোভাযাত্রা মানে কি, যেমনি আমরা কোনো যদি যুদ্ধর মধ্যে যদি কেউ যায় পুরানো দিনে তোমরা যদি দেখতে রাজারা, তখন কী হয়, তারা শোরগোল হাল্লা করে যায়, কারণ নিজের যারা পিছনে যারা মানুষ আছেন, প্রজা আছেন, যারা সৈনিক আছেন, তাদের যেমনি উৎসাহটা আর কি উপরে রাখা যায় এর জন্য। তো এটাই তারা মানে ওই শোভাযাত্রা করে চললেন। এরপর দেখো, তাহাদের সঙ্গে ঢাক ঢোল কাড়া নাকাড়া প্রভৃতি বাদ্যকরগণ আছে, এবং এক ব্যক্তি একটি বৃহৎ রামসিংহা লইয়া চলিয়াছে। এখন তাদের সঙ্গে ঢাক ঢোল কাড়া নাকাড়া বাজানোর লোক এবং একজন বড় রামসিংহা মানে একটা সিংহা নিয়ে চলছিল, ঠিক আছে। তো যেভাবে মানে কোনো যদি মিছিল করা হয়, শোভাযাত্রা করা হয়, তখন যাই এরকমই তারা যাচ্ছিল। তো ঈশ্বরের চাহে যদি জয় হয় তবে ঢাকঢোল পিটাইয়া আনন্দ করিতে করিতে গ্রামে ফিরিয়া আসিতে হইবে। তো ওইটাই তারা মনে করলো যে এগুলো নিয়ে যাচ্ছি, এর মানে আমরা যদি জয়ী হই সেখানে ভগবানের ইচ্ছায়, তাহলে ঢালঢোল বাজিয়ে আনন্দ করতে করতে গ্রামে ফিরবে এর জন্য, ঠিক আছে। এখন দেখো অন্য পক্ষে নন্দীগ্রামের লোকেরা কী করছে, তারা কি আসছে নাকি এখানে। দেখো, পথে যাইতে যাইতে ব্রজমাস্টারের পার্শ্ববর্তী ব্যক্তিগণ বলিতে লাগিলেন, কি হে মাস্টার, মুখ রাখতে পারবে তো? তো পথে যখন যাচ্ছিল তারা, তো ব্রজমাস্টারের সঙ্গে থাকা লোকেরা বলছে যে মাস্টারমশাই, আজ আমাদের সময় রাখতে পারবেন তো? তো বেছে বেছে খুব শক্ত একটা কিছু বের করে রাখো, হারান মাস্টার যেন কিছুতেই তার মানে বলতে না পারে, ঠিক আছে। তো ওরা আর কি পরামর্শ দিচ্ছে ব্রজবাবুকে যে আপনি এক কাম করেন, কঠিন কঠিন খুব ইংরেজি শব্দ বেছে নিন যাতে হারান মাস্টার তার অর্থ বলতে না পারে। এরপর ব্রজবাবু বললেন, আপনারা ভাবছেন কেন, দেখুন না কি করি। তো ব্রজবাবু তাদেরকে আশ্বাস দিলেন যে আপনারা কেন ভাবছেন, চিন্তা করবেন না, আমি কি করি আপনি দেখেন। এমন কোশ্চেন জিজ্ঞাসা করবো যেহেতু তা শুনেই হারান মাস্টার আক্কেল গুড়ুম হয়ে যাবে। তিনি বলছেন যে এমন কঠিন প্রশ্ন করবো যে শুনেই হারান মাস্টার হতবাক হয়ে যাবেন। মানে কথা তো মানে বলা দূরের কথা, অর্থ তো বলা দূরের কথা, তিনি হতবাক হয়ে যাবেন, ঠিক আছে, বলতে পারবেন না। এবার দেখো তো দত্তজা বলিলেন, দেখো ভাইয়া, আজ যদি মুখ রাখতে পারো তবে তোমার 5 টাকা মাইনে বাড়িয়ে দেবো। সো দত্ত যেটা বলছেন, ওই গ্রামের যিনি অভিভাবক ছিলেন দত্ত, যে আজ তুমি যদি আমাদের সমান রক্ষা করতে পারো, রাখতে পারো, তাহলে তোমার বেতন কিন্তু 5 টাকা বাড়িয়ে দেবো। এবার দেখো, কেহ স্পষ্ট না বলিল ব্রজমাস্টার ইহা বিলক্ষণ জানিতেন যে আজ যদি তার পরাজয় ঘটে তবে এ গ্রাম কইল তাহাকে ত্যাগ করিয়া যাইতে হইবে। দেখো, কইল মানে কালকে। তো এটাই বলছেন
কেউ মানে স্পষ্ট না বললেও গ্রামবাসীরা তাকে তো ডাইরেক্ট বলছেন না যে তোমাকে এখানে ছেড়ে যেতে হবে, কিন্তু তারা ইনডাইরেক্টলি তাকে সচেতন করে দিয়েছে আর এই কথাটা ব্রজবাবুও বুঝতে পারছেন। তো এটাই কেউ মুখে না বললেও তিনি বুঝতে পারছেন যে আজ যদি তিনি হেরে যান এই প্রতিযোগিতায় তাহলে কিন্তু পরের দিন তাকে সেই গ্রামটা ছেড়ে চলে যেতে হবে। এরপর দেখো, সূর্যাস্তের কিঞ্চিত পূর্বে গোসাইগঞ্জের দল বটবৃক্ষ তলে উপনীত হইল। এখন সূর্যাস্ত এই কিছু আগেই মানে গোসাইগঞ্জের লোকজন বটগাছের নিচে পৌঁছে গেল। এরপর দেখো, সব মাদুর শতরঞ্জি প্রভৃতি বাইকেরা তৎপূর্বেই আনিয়া নিজ গ্রামের সীমারেখার উপর সেইগুলি বিছাইয়া রাখিয়াছে। তো সব মানে কি আসন বসার জায়গা, ঠিক আছে, চেয়ার টেবিল ইত্যাদি, মাদুর এবং শতরঞ্জি এগুলো আগে থেকে নিজের নিজের গ্রামের লোকেরা তাদের অংশে বিছিয়ে রাখা হয়েছিল, মানে নন্দীগ্রামের এক অংশে বসেছিল আর গোসাইগঞ্জের এক অংশে। এরপর দেখো, দূরে পঙ্গপালের মতো নন্দীপুরবাসীগণ আসিতেছে দেখা গেল। এখন তারা দেখতে পেল গোসাইগঞ্জের মানুষরা যখন তারা বসে গেছে জায়গায়, যে দূর থেকেই দেখতে পেল যে নন্দীপুরের মানুষরা একসঙ্গে সেদিকে আসছে। তাহাদের সঙ্গেও সব মাদুর প্রভৃতি ও ঢাক ঢোল ইত্যাদি আসিতেছে, মানে তারা আগে থেকে বিছায়নি, আগে থেকে গোসাইগঞ্জের বিছিয়ে নিয়েছে, তো তারাও নিজের সঙ্গে সব মাদুর প্রভৃতি ঢাক ঢোল ইত্যাদি আসছে নন্দীগ্রামের মানুষরাও। ক্রমে নন্দীপুর আসিয়া নিজ সীমানার নিকট সব মাদুর বিছাইয়া বসিল। তো নন্দীপুর যাদের বর্ডার আছে সীমানার নিকট ওই বটগাছের কিনারে এখানে আসে তারাও নিজের মানে মাদুর বসার যেগুলো উপযুক্ত জিনিস এনেছিল সেগুলো বসে পড়লো বিছিয়ে। উভয় গ্রামের নেতৃস্থানীয় ব্যক্তিগত সম্মুখে বসিয়াছেন, মধ্যে 2-3 হাত মাত্র খালি জমি। তো যারা মানে লিডার আছেন বা অভিভাবক আছেন গ্রামের প্রত্যেক, যেরকম এদিকে হিরোদত্ত আছেন ওইদিকে অন্যরা আছেন, তো ওরা আর কি মুখামুখি বসলেন যারা প্রধান ব্যক্তিরা আছেন, বাকিরা একটু দূরে বসলো আর মাঝখানে অল্প একটু খালি জায়গা রাখা হলো। এরপর দেখো, এখন প্রশ্ন উঠিল কোন মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করিবেন। এখন প্রশ্ন হচ্ছে যে কে প্রথম জিজ্ঞাসা করবে, ঠিক আছে, মানে ইংরেজি অর্থ জিজ্ঞাসা করবে। তো উভয় গ্রামে প্রথম জিজ্ঞাসার অধিকার দাবি করল। এখন নন্দীপুর আর গোসাইগঞ্জ দুনো গ্রামেই প্রথমে প্রশ্ন করার অধিকারটা দাবি করল। কোনো পক্ষই নিজ নিজ দাবি ত্যাগ করিতে সম্মত নয় এবং কোনো পক্ষ নিজের দাবি ছাড়তে রাজি নয় যে তারা কেন করবে না প্রথম প্রশ্ন। তো অবশেষে বৃদ্ধগণ মীমাংসা করিয়া দিলেন। অবশেষে যারা বয়স্ক মানুষরা ছিলেন, প্রবীণ ব্যক্তিরা, ওরা একটা সমাধান দিলেন। কি সমাধান দেখো, তো বলছে হিরোদত্ত মহাশয় একটি ছড়ি ঘুরাইয়া ঊর্ধ্বে ছুড়িয়া দিন। সেই ছড়ি যে গ্রামের অভিমুখে মাথা করিয়া পড়িবে সেই গ্রামের মাস্টার প্রথমে মানে জিজ্ঞাসা করিবার অধিকার পাইবেন। তো এখন সবাই মিলে নির্ধারণ করলো যে হিরোদত্ত যিনি নাকি ওই গোসাইগঞ্জ গ্রামের অভিভাবক ছিলেন, তিনি একটা লাঠি আকাশে ছুড়ে দেবেন এবং লাঠির মাথাটি যে গ্রামের দিকে পড়বে সেই গ্রামের শিক্ষকই মানে প্রথম প্রশ্ন করার সুযোগ পাবেন। এরপর দেখুন, আমার ছড়ি লোন বলিয়া উভয় গ্রামের অনেকেই ছুটিয়া আসিল। তো এখন আমার লাঠি নেন বলে 2 গ্রামের অনেকেই মানে কি নিজেদের লাঠি নিয়ে এগিয়ে আসলো যে আমার লাঠিটা নিয়ে করুন। তো হাতের কাছে যে ছড়িটি পাইলেন তাহা লইয়া হিরোদত্ত সুজোরে ঘুরাইয়া ঊর্ধ্বে উৎক্ষেপ করিলেন। তখন হিরোদত্ত কাছে থাকা একটা লাঠি নিয়ে জুড়ে আকাশে ছুড়ে দিলেন। ক্রমে ছড়িয়ে আসিয়া ভূমিতে পতিত হইল, আর কিছুক্ষণ পরে লাঠিটি উপরের থেকে আসিয়া নিচে মাটিতে পড়ল। সকলে দেখিল তাহার মাথাটি নন্দীপুরের দিকে হেলিয়া রহিয়াছে। সকল দেখতে পেল যে নন্দীপুরের দিকে ওই লাঠির মাথাটি ঝুঁকে আছে। এর মানে নন্দীপুরই প্রথম প্রশ্ন করবে, নন্দীপুরের যিনি টিচার আছেন হারুন দত্ত, ঠিক আছে, তিনি। তারপর দেখো, হারুন দত্ত কি ছিল নামটা, হ্যাঁ এটাই। নন্দীপুর ইহা দেখিয়া উল্লাসে চিৎকার করিয়া উঠিল। এখন নন্দীপুর কিন্তু লোকেরা আনন্দে চিৎকার করে উঠল যে আমাদের প্রথম প্রশ্ন করব। তো গোসাইগঞ্জের মুখটি চুন হইয়া গেল। এখন গোসাইগঞ্জের লোকেরা হতাশ হয়ে গেল, মুখটা কালো হয়ে গেল আর কি, হতাশ হয়ে গেল। সকলে আগ্রহে বিচার করার জন্য প্রতীক্ষা করিয়া রইল। এখন সবাই খুব আগ্রহ নিয়ে আর কি বিচার বা যেটা প্রতিযোগিতার ফলাফল হবে রেজাল্টের জন্য অপেক্ষা করতে লাগলো। তারপরে দেখো কি হলো, আর একটা পেয়ে যাচ্ছে। তো নন্দীপুরের হারান মাস্টার তখন বুক ফুলাইয়া সম্মুখে আসিয়া দাঁড়াইলেন। এখন নন্দীপুরের যিনি মাস্টার আছেন তিনি কিন্তু হারান মাস্টার খুব মানে প্রাউড ফিল করছেন যে আয় হায় আমি প্রথম প্রশ্ন করতে পারবো, এর মানে বিজয়ী আমি হতে পারি। তো আত্মবিশ্বাসের সঙ্গে সামনে তিনি বুক ফুলিয়ে দাঁড়ালেন। ব্রজ মাস্টার ব্রজ মাস্টার কিন্তু উঠে দাঁড়িয়েছিলেন। তাহার বুক দুরু করিতে লাগিল, মানে দুক করছে বুকটা ব্রজ মাস্টারের, কারণ তারা একটু ভয় পাচ্ছেন যে এমন প্রশ্ন না করে যেটা আমি উত্তর জানি না। তো কিন্তু প্রাণপণ চেষ্টায় মুখে সে ভাবকে তিনি প্রকাশ পাইতে দিলেন না। এখন তার মনে তো ভয় আছে, কিন্তু সেটা সবকে প্রকাশ করতে দিলেন না, সব যেমনি বুঝতে না পারে। এই জন্য তিনি চেষ্টা করে মোটামুটি নিজের ভয়ের ভাবটা প্রকাশ হতে দিলেন না, লুকিয়ে রাখলেন। এরপর দেখো, হারান মাস্টার তখন বললেন, আচ্ছা বলো তো দেখি এর মানে কি। এখন হারান মাস্টার প্রশ্ন করছেন, কি বলছেন দেখো, এর মানে কি একটা অর্থ জিজ্ঞাসা করলেন, ইংলিশে বলছেন হর্নস অফ এ ডাইলেমা, এটার অর্থ জিজ্ঞাসা করলেন। তো সৌভাগ্যক্রমে ব্রজ মাস্টার এই কুট প্রশ্নের অর্থ অবগত ছিলেন। এখন সৌভাগ্যবশত ব্রজ মাস্টার এই কঠিন প্রশ্নের অর্থ জানতেন। তিনি বুক ফুলাইয়া সহাস্য বদনে বলিলেন, এর মানে উভয় সংকট। কেমন কি না, তো ওইটাই তিনি বললেন যে আত্মবিশ্বাসের সঙ্গে বললেন, কনফিডেন্সের সঙ্গে, যে অর্থ হলো উভয় সংকট। এরপর দেখো, পেরেছ আমাদের মাস্টার পেরেছে,
বলিয়া গোসাইগঞ্জ তুমুল কোলাহল আরম্ভ করিয়া দিল। এখন গোসাইগঞ্জের মানুষরা অ্যাকচুয়ালি জানেই না, তারা যেই জানলো যে কিছু না কিছু উত্তর দিয়েছে, এটা জেনে তারা খুশি হয়ে গেল। আর তারা কোলাহল করতে আরম্ভ করলো, আনন্দে চিৎকার করে যে আমাদের মাস্টার পেরেছেন উত্তরটা দিতে। দলপতিগণ অনেক কষ্টে তাহাদের থামাইলেন। এবার ব্রজমাস্টার উঠিয়া দাঁড়াইয়া বললেন, এখন যারা দলপতি মানে যে গ্রামের মুরব্বীরা মোতাব্বেরা যারা ছিলেন, তারা অনেক কষ্টে সবাইকে শান্ত করাইলেন। এবার ব্রজমাস্টারের পালা, কিন্তু তিনি উঠে দাঁড়িয়ে জিজ্ঞেস করলেন কিছু প্রশ্ন। দেখো, শুনো হারানবাবু, হারানবাবুকে তিনি কী বললেন, শুনো হারানবাবু, মানে ওই হারান মাস্টার নন্দীগ্রামের, তাকে বললেন গোসাইগঞ্জের মাস্টার ব্রজবাবু, যে শুনো হারানবাবু, আমি তোমায় কোনো কঠিন প্রশ্ন করতে চাই না, বরং খুব সহজ দেখে একটা জিজ্ঞাসা করবো। তো তিনি বলছেন যে আমি আপনাকে কঠিন প্রশ্ন করবো না, বরং একটা সহজ প্রশ্ন করবো। এই অঞ্চলে মনে করো তুমি আর আমি এই দুইজন যা ইংরেজি বিষয়ের আছি। তো তিনি বলছেন যে এই অঞ্চলে, এই এলাকায় আমি আর তুমি মাত্র দুইজনে ইংরেজি ভাষা জানি। একটা শক্ত কথার মানে জিজ্ঞাসা করে ঠকিয়ে দেবো, সেটা আমার মনোবোধ নয়। তো এটাই বলছেন যে কঠিন প্রশ্ন করে আপনাকে হারানো আমার ভাল লাগে না, এটা আমার পোষাবে না, বা মনে ওইটা শান্তি পাবো না। এতে হয়তো গোসাইগঞ্জ রাগ করতে পারেন, এতে হয়তো যে এই কথাটা আপনাকে বলছি, এই কথাটা হয়তো গোসাইগঞ্জবাসীরা আমার উপরে রাগ করতে পারেন যে কেন কঠিন প্রশ্ন করবো না। দেখো, কিন্তু আমি নিজে একজন ইংরেজি হয়ে আর একজন ইংরেজি বিষয়ের প্রকাশ্য সভায় অপমান তো করতে পারিনি। তো আমি একজন ইংরেজি মানে জ্ঞানী লোক থাকায়, ইংরেজি জানা মানুষ হয় আর একজন ইংরেজি জানা মানুষকে আর কি সবার সামনে অপমান করতে চাই না, তাই আমি বেশি কঠিন প্রশ্ন করবো না। তো দেখো কী বলছে, আচ্ছা খুব সহজ একটা কথা মানে জিজ্ঞাসা করি। তো ব্রজবাবু বলছেন নারায়ণবাবুকে যে বেশ ঠিক আছে, আমি তোমাকে একটা খুব সহজ একটা কথার অর্থ জিজ্ঞেস করছি। সো দেখো, তুমি নিজে নিশ্চয়ই উত্তরটা বলতে পারবে, তো বেশ হেঁকে উত্তর দাও যাতে দুই গ্রামের সকল শুনতে পায়। তো ব্রজবাবু আর কি এটা তার চাল, ঠিক আছে, তার এটা চালাকি আর কি, তিনি দেখবে কীভাবে তাকে ফাঁসাবে। তো এটাই বলছেন যে আচ্ছা খুব সহজ একটা কথার মানে জিজ্ঞাসা করছি, তুমি একটু মানে জুড়ে উত্তরটা দিবে কিন্তু, যেটা বলবো যাতে সবাই শুনতে পায়। আচ্ছা এর মানে কি বলো তো দেখি, তুমি জানো নিশ্চয়ই। তো এটাই বলছে যে তুমি তো এইটার অর্থ জানোই, যে তুমি নিশ্চয়ই জানো এর অর্থ, তুমি জানো নিশ্চয়ই। দেখো, আচ্ছা এর মানে বলো, আচ্ছা মিনিংটা এটা ইংলিশে, কারণ ইংলিশে তো প্রতিযোগিতা চলছে। তো বলছে আই ডোন্ট নো, মানে আচ্ছা এর মানে বলো তো, আই ডোন্ট নোর অর্থ। এখন হারানবাবু খুব খুশি ছিলেন যে আমি তো উত্তরটা জানি। তো হারান মাস্টার উচ্চস্বরে জুড়ে বলে ফেললেন তিনি, যেরকম ব্রজবাবু আগের থেকে চালাকি করে তাকে ফাঁসিয়ে দিয়েছিলেন। তিনি বললেন আমি জানি না। তিনি বললেন, যেই আমি জানি না বললেন, এখন কিন্তু শ্রবণ মাত্র মানে এটা শোনা মাত্রই নন্দীপুরের সকলের মুখ একেবারে পাংশুবর্ণ হইয়া গেল। এখনও নন্দীপুরের লোকেরা কিন্তু হতাশ এবং লজ্জিত হয়ে গেল কথাটা শুনে, কারণ তারা তো আর ইংরেজি স্পেশালিস্ট না। তারা যে শুনতে পেলো যে আমি জানি না, আই ডোন্ট নো, মানে তারা মনে করলো সত্যি তিনি জানেন না অর্থটা। এর জন্য তাদের মুখটা কালো হয়ে পড়লো, নন্দীপুরের গ্রামে লজ্জিত হয়ে গেল। আর সেই মুহূর্তে গোসাইগঞ্জের দল একসঙ্গে উঠিয়া বিপুল বেগে নৃত্য ও চিৎকার করতে লাগলো। আর গোসাইগঞ্জের মানুষরা কিন্তু খুব খুশি, তারা সঙ্গে সঙ্গে আর কি আনন্দে নাচতে শুরু করলো এবং চিৎকার করতে শুরু করলো। হো হো জানেন, হো হো জানে না, নন্দীপুর জানে না, হেরে গেল, দুয়ো দুয়ো। তো এখন তারা কিন্তু তাদের টিটকারি মারছে গোসাইগঞ্জের মানুষরা নন্দীপুরকে, যে আনন্দ করে তারা বলতে লাগলো যে ওরা জানে না নন্দীপুর হেরে গেছে, ঠিক আছে। তো হারান মাস্টার মহাবিপন্নভাবে সকলকে কী বলিতে চেষ্টা করিলেন, কিন্তু ঠিক সেই সময় গোসাইগঞ্জের ঢাক ঢোল কাড়া অনাকাড়া ও রামসিংহ সমবেতভাবে গর্জন করিয়া উঠিল। দেখো, ব্রজবাবুর কিন্তু এরকম ইনস্ট্যান্ট তার যেটা বুদ্ধি ছিল, এটা ব্যবহার করে তিনি কিন্তু এমন প্রশ্ন একটা জিজ্ঞেস করলেন, যেটা উত্তর যখন জুড়ে দিলেন, সেটার অর্থ সবাই মনে করলো যে তিনি জানেন না এটার অর্থ। আই ডোন্ট নোর অর্থ তো আমি জানি না বাংলায়, কিন্তু এর অর্থ অ্যাকচুয়ালি ইংলিশ মিনিংটা তারা মনে করলো না, তারা তো নিজেই পড়াশোনা জানে না, তারা মনে করলো যে ঠিকই তিনি জানেন না অর্থটা, এর জন্য। তো ওইটাই এখন সব হাল্লাগুলোর মধ্যে আর কি এখন তার জাস্টিফাই করার সময় আছে নাকি, কেউ করতে পারবে না, কেউ বুঝবেও না, কারণ তারা এমনি মূর্খ, তারা সবাই জানে না এখানে। তো ওইটাই তো খুব ব্রজবাবু চালাকি করে প্রশ্নটা করছিলেন। তো ওইটাই হারান মাস্টার যখন হাল্লাগুলো হচ্ছে চতুর্দিকে, তিনি খুব অসহায়ভাবে সবাইকে আসল বিষয় বোঝাতে চেষ্টা করলেন যে এটা অ্যাকচুয়ালি ইংলিশের অর্থ ছিল, ঠিক আছে, আমি জানি না এটা। তো দেখো, কিন্তু ঠিক সেই সময় গোসাইগঞ্জের ঢাক ঢোল ইত্যাদি গর্জন করে উঠিল। তাহার কথা আর কাহারও প্রতিগোচর হইল না। তো তার কথা আর কেউ হইবার সম্ভাবনা রইল না, মানে তার এটা চান্স নেই যে তার কথাটা এখন আর কেউ শুনবে, ঠিক আছে। এরপর দেখো, গোসাইগঞ্জ নিবাসী কয়েকজন বলশালী লোক আনন্দে নৃত্য করিতে অগ্রসর হইয়া আসিল। এখন গোসাইগঞ্জে কয়েকজন শক্তিশালী মানুষ আনন্দে নাচতে নাচতে সামনে এগিয়ে এলো, এবং তন্মধ্যে একজন ব্রজমাস্টারকে কন্দের উপর তুলিয়া লইয়া গ্রামের মুখে চলিল, এবং কাঁধের উপর উঠিয়ে এরকম তাদেরকে মানে ব্রজবাবুকে কাঁধে নিয়ে গ্রামের দিকে তারা রওনা হলো। সকলে তাহাকে ঘিরে নৃত্য করিতে করিতে বাদ্যভাণ্ডের সহিত গ্রামে ফিরিয়া আসিল, এবং সবাই তাকে ঘিরে নাচতে নাচতে এবং ঢাকঢোল বাজিয়ে গ্রামে ফিরে এলো। পরদিন শোনা গেল হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করে চলিয়া গেছে। শোনা গেল যে হারান মাস্টার নন্দীপুর ত্যাগ করে ছেড়ে চলে গেছেন, তথা স্কুলটি বন্ধ হয়ে গেল। আর তখনই যে স্কুলটা তিনি চালাচ্ছিলেন,
কয়টা স্টুডেন্ট নিয়ে 5-6 জন 10 জন, ওইটা বন্ধ হয়ে গেল। গোসাইগঞ্জে ব্রজমাস্টার অপ্রতিহতভাবে মাস্টার এবং গ্রামস্থ সকলের অপত্য নির্বিশেষে ক্ষীর নানি ছানা ভক্ষণ করিতে লাগিলেন। আর গোসাইগঞ্জে ব্রজমাস্টার কোনো বাধা ছাড়াই শিক্ষকতা করতে লাগলেন এবং গ্রামের সবাই তাকে নিজের সন্তানের মতো স্নেহ করলো। তাকে ক্ষীর, মাখন, ননি মানে মাখন, ঠিক আছে, ননি মানে মাখন এবং ছানা ইত্যাদি খেতে দিল এবং তিনি সেগুলো আনন্দের সঙ্গে খেতেন, ঠিক আছে, বা খেতে লাগলেন। সেই সঙ্গে তোমাদের পাঠটা শেষ হলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং। নেক্সট ভিডিওতে আমরা কোশ্চেন আনসার ডিসকাস করব।